আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শিশুদের এবং ছোটদের মূত্রতন্ত্রের সমস্যা। আমরা অনেক ক্ষেত্রে আসলে দেখি যে বাবা মারা আসলে তাদের নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে ছোটদের মূত্রতন্ত্রের সমস্যাগুলো কি কি রয়েছে। সাধারণত এটা ব্রড হেডিংয়ে দুই ভাগে ভাগ করতে পারি। সাধারণত মেয়ে বাবুদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয় এবং ছেলে বাবুদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয়। ছেলেদের বাবুদের ক্ষেত্রে যে সমস্যাগুলো নিয়ে আসে এর মধ্যে অনেক সমস্যার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ফাইমোসিস। দেখা যাচ্ছে যে প্রিপিউস যেটাকে বলি আমরা, আমাদের প্যানিসের সামনে যে এক্সটার্নাল স্কিন যেটা থাকে অনেক সময় দেখা যায় যে সেটা সরু হয়ে যায়, প্রস্রাব ঠিক মতো করতে পারে না। পেশেন্ট এসে বলে যে আমার বাচ্চাটা প্রস্রাবের সময় কান্নাকাটি করছে কিন্তু প্রস্রাব ঠিক মতো হচ্ছে না। এটা একটা সমস্যা নিয়ে আসে। সেকেন্ড হচ্ছে যে অনেক সময় আনডিসেন্ডেন্ট টেস্টিস বলে থাকি, যে উনি এসে বলবে যে আমরা জন্মের পরে আমি খেয়াল করছি যে বাচ্চার যে অন্ডকোষটা এটা ঠিক থলিতে নেই, এটা উপরের দিকে উঠে আছে। এই একটা সমস্যা নিয়ে ওনারা আসে। অনেক সময় এটার সাথে ছেলে বাবুদের হার্নিয়াও থাকে। দেখা যাচ্ছে যে বলতেছে যে কান্নাকাটি করলে পরে দেখা যাচ্ছে যে একটা জায়গা ফুলে যাচ্ছে ইঙ্গুইনাল রিজনে বা স্ক্রোটাল রিজনে। এটা ছেলে বাবুদের একটা কমন সমস্যা নিয়ে তারা এসে থাকে। এছাড়া বাচ্চাদেরও প্রস্রাবে ইনফেকশনের সমস্যা নিয়েও এসে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মেয়ে বাচ্চারা অনেক সময় দেখা যায় ইনকন্টিনেন্স বলি আমরা, যে দেখা গেল যে প্রস্রাব হচ্ছে, দিনের বেলা উনি ঠিকমতো প্রস্রাব করছে, আবার রাতের বেলা দেখা যাচ্ছে বেড সোয়েটিং হচ্ছে বা বেড ওয়েটিং হচ্ছে, প্রস্রাব ঠিকমতো ধরে রাখতে পারছে না। এই সমস্যা নিয়েও এসে থাকে। প্রাথমিকভাবে লক্ষণ উপসর্গগুলো কি থাকে? সাধারণত দেখা যায় যে যদি আমরা বলি যে সেটা ফাইমোসিসের ক্ষেত্রে প্রস্রাব করার সময় দেখা যায় বাচ্চা কান্নাকাটি করবে এবং দেখা যাবে যে প্রস্রাবে আমরা বলি যে ড্রিবলিং বা প্রস্রাব ইনকন্টিনেন্স, কিছুক্ষণ পরপর দেখা যাবে প্রস্রাব জমে থাকবে এবং করবে, এবং খুব অনেক সময় চুলকানো হয় এবং তার গার্জিয়ানরা বলে যে বাচ্চাটা সব সময় দেখা যাচ্ছে কান্নাকাটি করছে এবং জড়সড় হয়ে আছে এবং বারে বারে ওই স্থানটাকে চুলকাচ্ছে। আর সেকেন্ডলি যদি আমরা দেখি যে অনেক সময় ইনকন্টিনেন্সের ক্ষেত্রে যেটা হয় ফিমেল বাচ্চাদের ক্ষেত্রে, ওরা বলে যে দিনের বেলায় উনি নিয়মিত প্রস্রাব করে কিন্তু দুই প্রস্রাবের মাঝখানেও কন্টিনিউয়াস দেখা যায় ঝরছে, প্রস্রাব ঝরছে, এবং ঘুমানোর সময় দেখা যায় আমরা বলি যে নকটার্নাল এরিউরেসিস, যে ঠিকমতো উঠতে পারে না বা বেড ওয়েটিং করে ফেলে বা প্রস্রাব করে দেয়। এটা একটা প্রবলেম তাদের হয়। আর আরেকটা সমস্যা যেটা আমরা একটু রেয়ারলি দেখি আমরা বা ডায়াগনোসিস হয় সেটা হচ্ছে যে যেটা বললাম যে কন্টিনিউয়াস ড্রিবলিং হয়, পরবর্তীতে আমরা ডায়াগনোসিস করে বের করি যে পোস্টেরিয়র ভালভ। দেখা যাচ্ছে যে উনি প্রস্রাব করতে পারছে বাচ্চা, কিন্তু সেটা যে ফ্লোতে করার কথা সে ফ্লোতে করছে না, আস্তে আস্তে সারাদিন অল্প অল্প করে প্রস্রাব করছে। আর আনডিসেন্ডেন্ট টেস্টিসের ক্ষেত্রে এই কমপ্লেনটা প্রথম দিকে বাবা মারা করে যে জন্মের পর থেকে আমরা মানে অন্ডকোষের যে থলিটা আছে সেই থলিতে আমরা অন্ডকোষটা দেখতে পাচ্ছি না। আবার কোনো কোনো সময় রিট্রাক্টাল টেস্টিসের ক্ষেত্রে দেখা যায় যে যখন কান্নাকাটি করে তখন ওই অন্ডকোষটা থলিতে আসে, আবার যখন কান্না বন্ধ হয়ে যায় আবার উপরের দিকে চলে যায়, পেটের ভিতরে চলে যায়। এই ধরনের কমপ্লেন সাধারণত করে। এই যে মূত্রতন্ত্রের সমস্যাগুলো, সেগুলো আসলে কোন বয়স থেকে শুরু হয়? সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটা পোস্টেরিয়র ভালভ বলি, এটা অনেক সময় অ্যান্টিন্যাটাল ডায়াগনোসিস হয়। অনেক সময় দেখা যায় যে যখন মায়ের পেটে বাচ্চাটা থাকে, আলট্রাসোনোগ্রাম তো অনেকবার করা হয়, আলট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা যায় যে বাচ্চাটার ব্লাডারটা ফুলে আছে বা হাইড্রোইউটেরোনেফ্রোসিস সেই সময় ডায়াগনোসিস হয়ে থাকে। আর জন্মের পর সাধারণত যারা যে সমস্ত বাবা মা একটু শিক্ষিত বা যারা একটু অবজার্ভ করেন তারা অনেক সময় আনডিসেন্ডেন্ট টেস্টিসটা ইজিলি তারা সর্ট আউট করতে পারেন। আর ফাইমোসিসটা আসলে কিছুদিন পর থেকে ডেভেলপ করে, দেখা যায় 2-2.5 মাস বা 3 মাস থেকে অনেক সময় ফাইমোসিসের যে প্রবলেমটা সেটা অনেক সময় দেখা যায়।